হাইকোর্ট বিভাগের অভিমত জন্য প্রেরণ নির্ধারিত শর্ত ও সীমাবদ্ধতা সাপেক্ষে কোনো আদালত কারণ উল্লেখপূর্বক কোনো মোকদ্দমা কোনো কারণ উল্লেখপূর্বক কী করবে কোনো একটা মামলা হাইকোর্ট বিভাগের মতামত চেয়ে প্রেরণ করতে পারেন, যেটাকে আমরা বলি রেফারেন্স। এবং হাইকোর্ট বিভাগ উক্ত মোকদ্দমা সম্পর্কে যথোপযুক্ত আদেশ প্রদান করতে পারেন। রেফারেন্স সম্পর্কিত আদেশ হচ্ছে গিয়া অর্ডার 46, ঠিক আছে। আচ্ছা, এই ধরনের প্রয়োগ খুবই বিরল। আচ্ছা, এই ধরনের প্রয়োগটা খুবই বিরল। রিভিউ হচ্ছে কোনো ব্যক্তি নির্মিত কোনো অবস্থার কারণে অসন্তুষ্ট হয়, সেক্ষেত্রে যে ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে অ্যাপিল চলে কিন্তু অ্যাপিল করা হয় না, সেক্ষেত্রে সে রিভিউ করতে পারে, ঠিক আছে। যে ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে ডিগ্রি অথবা আদেশ কি বলছে, ডিগ্রি আর অর্ডার এই দুটো কথা বলছে, ডিগ্রি এবং অর্ডারের বিরুদ্ধে অ্যাপিল চলে কিন্তু অ্যাপিল করা হয় না। আচ্ছা, জাজমেন্ট কিন্তু বলে নাই, ডিগ্রি এবং আদেশ হতে কোনো অ্যাপিল চলে না, ঠিক আছে। আবার যে ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে অ্যাপিল চলে না সেক্ষেত্রে রিভিউ করা যায়। অ্যাপিল চলে কিন্তু করা হয় না, অ্যাপিল চলে না, অ্যাপিল চলেই না, ঠিক আছে। আচ্ছা, আর স্বল্প একটি সম্পন্ন আদালতের রেফারেন্স অনুযায়ী গৃহীত কোনো সিদ্ধান্ত, স্বল্প একটি সম্পন্ন আদালত যদি কোনো সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে কী করা যাবে, রিভিউ করা যাবে। ডিগ্রি বা আদেশ দানকারী আদালতের নিকট এই রায় পুনর্বিচারের জন্য আবেদন করতে পারবে এবং আদালত এই সম্পর্কে যথোপযুক্ত আদেশ প্রদান করতে পারবে। সেই ব্যক্তি উক্ত ডিগ্রি বা আদেশ প্রদানকারী আদালতের নিকট, কার নিকট, ডিগ্রি বা আদেশ প্রদানকারী যে আদালত তার নিকট রায় পুনর্বিচারের জন্য, ঠিক আছে, রায়টা কী করার জন্য, পুনর্বিচার বা রিভিউ করার জন্য, ঠিক আছে, রিভিউ করার জন্য, রায়টা পুনর্বিচার করার জন্য। এখন রিভিউটা কোথায় করতে হবে এটা এখানে বলা আছে, সেক্ষেত্রে বলতেছে যে ডিগ্রি বা আদেশ দানকারী আদালতের নিকটই, ডিগ্রি যেই আদালতটা ডিগ্রি বা আদেশ দান করছে ঠিক তার নিকটই রিভিউর জন্য আবেদন করা হয় থাকে, রায় পুনর্বিচারের জন্য আবেদন করতে পারে। আদালত এই সম্পর্কে যথোপযুক্ত আদেশ প্রদান করবে। দেওয়ানি মামলা যুগ্ম জেলা জজ কর্তৃক প্রদত্ত রায়ের বিরুদ্ধে, যুগ্ম যে জেলা জজ অর্থাৎ জয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, রিভিউ দায়ের করতে হবে, রায়ের প্রদত্ত রায়ের বিরুদ্ধে রিভিউ দায়ের করতে হবে রায়ের তারিখ থেকে 90 দিন, 90 ডিসেম্বর দায়ের। আমাদের নিয়ম বলতেছে 1908 1973। আচ্ছা, আর রিভিউ সম্পর্কিত তোমার অর্ডার হচ্ছে 47। রিভিশনের কথা আমরা কীভাবে দেখি, কোনো মামলা বা কার্যপ্রণালীর জেলা জজ আদালত কিংবা অতিরিক্ত জেলা জজ আদালত, কী ধরনের আদালত, জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজ আদালত ডিগ্রি বা আদেশ, ঠিক আছে, আদেশ প্রদান করলে অথবা যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ অথবা সহকারী জজ, নিচের 3 শ্রেণীর সহকারী জজ যাদের অরিজিনাল ডিগ্রি আছে তারা জজ কোনো ডিগ্রি প্রদান করলে, ঠিক আছে, কোনো ডিগ্রি প্রদান করে, ডিগ্রি নিয়ে মূলত কথা হচ্ছে ডিগ্রি প্রদান করলে, ঠিক আছে, সংক্ষুব্ধ পক্ষ ডিগ্রি প্রদান করলে যার বিরুদ্ধে অ্যাপিল চলে না, আবার যেই ডিগ্রিটার বিরুদ্ধে কি চলে না, অ্যাপিল চলে না, ঠিক আছে, আবার এটার বিরুদ্ধে কি চলবে না, অ্যাপিল চলবে না। সংক্ষুব্ধ পক্ষ দরখাস্ত হাইকোর্ট বিভাগে তার নথি তলব করতে পারবেন। সংক্ষুব্ধ পক্ষের দরখাস্তে, সংক্ষুব্ধ পক্ষ যদি এখানে দরখাস্ত করে সেক্ষেত্রে হায়ার কোর্ট ডিভিশন তার নথি তলব করতে পারবে এবং ন্যায় বিচারের ব্যর্থতা ঘটিয়ে উক্ত ডিগ্রি বা আদেশ উক্ত আদালতের আইনে ভুল করেছে মর্মে দৃশ্যমান হলে, ন্যায় বিচারের ব্যর্থতা ঘটিয়ে উক্ত ডিগ্রি বা আদেশে উক্ত আদালত আইনে ভুল করেছে মর্মে দৃশ্যমান হলে হায়ার কোর্ট বিভাগ উক্ত ডিগ্রি বা আদেশ সংশোধন করতে পারবে। হায়ার কোর্ট বিভাগ কী করতে পারবে, উক্ত ওই ডিগ্রি বা আদেশটা সংশোধন করতে পারবে অথবা যেরূপ উপযুক্ত মনে করবে মোকদ্দমা বা কার্য প্রক্রিয়ায় সেরূপ আদেশ প্রদান করতে পারবে, ঠিক আছে, অথবা যেরূপ উপযুক্ত মনে করবে মোকদ্দমা বা কার্য প্রক্রিয়ায় সেরূপ আদেশ প্রদান করতে পারবে। তাহলে মূল কথাটা কীরকম কী দাঁড়ায়, যে আদেশের বিরুদ্ধে অ্যাপিল করা যায় না, ঠিক আছে, যে আদেশটার বিরুদ্ধে অ্যাপিল করা যায় না, কোনো যুগ্ম জেলা জজ আদালত, সিনিয়র সরকারি জজ আদালত বা সরকারি জজ আদালত নিচে 3 শ্রেণীর আদালত এরূপ কোনো আদেশ প্রদান করলে সংক্ষুব্ধ পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা জজ আদালত উক্ত মোকদ্দমা কার্যপণের নথি তলব করতে পারেন এবং ন্যায় বিচারে ব্যর্থতা ঘটালে উক্ত আদেশ উক্ত আদালতের আইনে ভুল করেছে বলে প্রতিমান হলে জেলা জজ আদালত উক্ত আদেশের সংশোধন করতে পারবে ও তার সেরূপ উপযুক্ত মনে করে সেরূপ আদেশ প্রদান করতে পারবে। জেলা জজ কর্তৃক রিভিশন মামলা হস্তান্তর করলে জেলা জজ আদালত উক্ত মামলা কার্যক্রম নথি তলব করতে পারবে, বুঝছো, নথিটা তলব করতে পারবে এবং ন্যায় বিচারের ব্যর্থতা ঘটালে উক্ত আদেশ উক্ত আদালতের আইনে ভুল করেছে মর্মে প্রতিমান হলে জেলা জজ আদালত উক্ত আদেশ সংশোধন তাহলে কী করতে পারবে, নথি তলব করতে পারবে, আদেশটা সংশোধন করতে পারবে এবং সেরূপ উপযুক্ত মনে করলে সেরূপ আদেশ প্রদান করতে পারবে, যেরূপ উপযুক্ত মনে করলে সেরূপ আদেশ প্রদান করবে। ওই যে যদি নিচের 3 শ্রেণী কোনো হচ্ছে গিয়া অ্যাপিল করা যায় না এমন কোনো রায়ের বিরুদ্ধে, ঠিক আছে, এমন কোনো এই যে যুগ্ম জেলা জজ যে আদেশের বিরুদ্ধে অর্থাৎ অর্ডার সম্পর্কে এখন বলছে, এই যে 2 বছর অর্ডার সম্পর্কে যে আদেশের বিরুদ্ধে, ঠিক আছে, যে আদেশের বিরুদ্ধে অ্যাপিল করা যাবে না, ঠিক আছে, সেই ক্ষেত্রে কী হবে। আর 1 নম্বরে বলছে ডিগ্রি সম্পর্কে, ঠিক আছে। আচ্ছা, 1 নম্বরে বলছে ডিগ্রি, 2 নম্বরটা হচ্ছে অ্যাপিল সম্পর্কে বলছে। আচ্ছা, সেক্ষেত্রে কী করতে হবে, নথি তলব করে সংশোধন করতে হবে। আচ্ছা, জেলা জজ কর্তৃক রিভিশন মামলা হস্তান্তর করলে উপরোক্ত 2 এর অধীনে জেলা জজের সকল ক্ষমতা অতিরিক্ত জেলা জজ আদালত থাকবে। জেলা জজের যেমন ক্ষমতা অতিরিক্ত জেলা জজের সেম ক্ষমতা থাকবে। ন্যায় বিচারে ব্যর্থতা ঘটিয়ে ভুল সিদ্ধান্ত দিলে, গুরুত্বপূর্ণ আইনের প্রশ্নে ভুল হলে, ন্যায় বিচারের ব্যর্থতা ঘটিয়ে ভুল সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ আইনের প্রশ্নে ভুল, সেই ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ রিভিশন অনুমতি মঞ্জুর করে, ঠিক আছে। অনুমতি এখন হাইকোর্ট বিভাগ কীভাবে মঞ্জুর করে, সেখানে হচ্ছে 2টা কথা, একটা হচ্ছে তোমার ন্যায় বিচারে ব্যর্থতা ঘটে আর একটা হচ্ছে কি তোমার আইনের প্রশ্নে গুরুত্বপূর্ণ ভুল থাকে।
থাকবে রিভিশন মঞ্জুর করে সেক্ষেত্রে উপযুক্ত আদালত অধীনে জেলা জজ অথবা অতিরিক্ত জেলা জজ আদেশ পুনর্বিচারের জন্য হাইকোর্ট বিভাগ দরখাস্ত করা যাবে, ঠিক আছে। তখন কি করতে হবে, এই প্রদত্ত জেলা জজ অথবা অতিরিক্ত জেলা জজের আদেশে পুনর্বিচারের জন্য হাইকোর্ট বিভাগে দরখাস্ত করা যাবে। তাহলে অর্ডারের ক্ষেত্রে বলছে অর্ডারের ক্ষেত্রে কি বলছে, অর্ডারের ক্ষেত্রে বলছে হচ্ছে গিয়া অর্ডার, আচ্ছা অর্ডারের ক্ষেত্রে বলছে হচ্ছে গিয়া অর্ডারের পুনর্বিচারের জন্য কী করা যাবে, পুনর্বিচারের জন্য কোথায় যাবে, হাইকোর্ট বিভাগে দরখাস্ত করা যাবে। হাইকোর্ট বিভাগ যেটা বলতে মানে সেটা মোকদ্দমা কার্যক্রমে সেটা আদেশ প্রদান করতে পারবে। আচ্ছা এদেরও 115 দ্বারা 5টা উপধারা আছে, ঠিক আছে। আচ্ছা 115 দ্বারা 4 নং উপধারা হাইকোর্টের ডিভিশনের অনুমতি সাপেক্ষে দ্বিতীয় ডিভিশনের বিধান আছে, ঠিক আছে। হাইকোর্টের ডিভিশনের বিধান দ্বিতীয় ডিভিশনের বিধান আছে, দ্বিতীয় ডিভিশনের বিধান আছে 115-4-এ। আচ্ছা আর 115-3 নং উপধারা অনুযায়ী অতিরিক্ত জেলা জজ ডিভিশন এখতিয়ার প্রয়োগ করে, ঠিক আছে। 115 দ্বারায় 3 নং উপাদান অনুযায়ী অতিরিক্ত জেলা জজ ডিভিশন এখতিয়ার প্রয়োগ করে। 104-এর 2 ধারা 2 অনুসারে অ্যাপিল প্রদত্ত আদেশের বিরুদ্ধে পুনরায় অ্যাপিল চলবে না। অ্যাপিল প্রদত্ত আদেশের বিরুদ্ধে কি চলবে না, পুনরায় অ্যাপিল চলে না, সেটা হচ্ছে দ্বিতীয় অ্যাপিলের সুযোগ নেই, এটা বলতেছে। আচ্ছা 115-4 উপধারা হাইকোর্ট ডিভিশনের অনুমতির সাপেক্ষে দ্বিতীয় ডিভিশনের বিধান আছে। 115-3 উপধারা অনুযায়ী অতিরিক্ত জেলা জজ ডিভিশন এখতিয়ার প্রয়োগ করে। আইনের প্রশ্নে কোনো ভুল সিদ্ধান্ত প্রদান করা হলে এবং এর ফলে ন্যায় বিচার ব্যর্থ হলে সেক্ষেত্রে ডিভিশন আবেদন করা যায়। সেক্ষেত্রে কী করা যায়, ডিভিশনের আবেদন করা যায়। 115-এর অধীনে একটা আদালত নিজ উদ্যোগে সম্মতিতে অধীনস্থ কোনো আদালতের এখতিয়ারকে প্রভাবিত করে কোনো কার্যক্রমের অবৈধতার ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে। 115-এর অধীনে একটা আদালত নিজ উদ্যোগে অধীনস্থ কোনো আদালতের এখতিয়ারকে প্রভাবিত করে কী করে কোনো কার্যক্রমের অবৈধতার ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে, ঠিক আছে। তাহলে 115-এর অধীনে একটা আদালত নিজ উদ্যোগে সম্বলিত অধীনস্থ কোনো আদালতের এখতিয়ারকে প্রভাবিত করে কী করতে পারে, কার্যক্রমের বৈধতার ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে। আচ্ছা তাহলে যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে রিভিশন যে জেলা জজ অতিরিক্ত জেলা জজ কর্তৃক আপিলযোগ্য কোনো ডিক্রি বা আদেশের বিরুদ্ধে তোমার হাইকোর্ট বিভাগে 90 দিনের মধ্যে রিভিশন দায়ের করা লাগে। আচ্ছা আর যুগ্ম জেলা জজ সিনিয়র সহকারী জজ কর্তৃক আপিলযোগ্য কোনো ডিক্রির বিরুদ্ধে প্রথমটা হচ্ছে আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে, জেলা জজ অতিরিক্ত জেলা জজের অর্ডারের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে, আর যুগ্ম জেলা জজ সিনিয়র সহকারী জজের ডিক্রির বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে 90 দিনের মধ্যে। যুগ্ম জেলা জজ সিনিয়র সহকারী জজ কর্তৃক আপিলযোগ্য কোনো আদেশের বিরুদ্ধে, ঠিক আছে হচ্ছে কি। এবার যুগ্ম জেলা জজের বলছে প্রথমে ডিক্রির বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে 90 দিনের মধ্যে, আর যুগ্ম জেলা জজ সিনিয়র সহকারী জজের আদেশের বিরুদ্ধে কোথায় করা লাগে, জেলা জজ আদালতে 30 দিনের মধ্যে, ঠিক আছে। অর্ডারের বিরুদ্ধে মানে অর্ডারের বিরুদ্ধে করা লাগে হচ্ছে তোমার এই নিচে, আর যদি তোমার দেয় ডিক্রি দেয় সেক্ষেত্রে করা লাগে হাইকোর্ট ডিভিশনে 30 দিনের মধ্যে, আর এই আদেশের বিরুদ্ধে 30 দিনের মধ্যে, আর ডিক্রির বিরুদ্ধে 90 দিনের মধ্যে হাইকোর্ট ডিভিশনে। রিভিশন সম্পর্কে অর্ডারে কিছু বলা হয়নি, শুধুমাত্র দেওয়ানি কার্যপদ্ধতি সম্পূর্ণ রিভিশন সম্পর্কে বলে দেওয়া হয়েছে। রিভিশন এখতিয়ার দেওয়া হাইকোর্ট বিভাগ জেলা জজ আদালতে অতিরিক্ত জেলা জজ রিভিশনের এখতিয়ার আছে। রিভিশন এখতিয়ার দেওয়া আছে শুধুমাত্র হাইকোর্ট বিভাগ ও জেলা জজ আদালতের। অতিরিক্ত জেলা জজেরও রিভিশনের এখতিয়ার আছে, সেটা ট্রান্সফার সম্পর্কে 115 হচ্ছে ট্রান্সফার সম্পর্কে। আচ্ছা দেওয়ানি কার্যপদ্ধতি 115-4 লিভ ফর রিভিশনের বিধান আছে। এটাকে দ্বিতীয় রিভিশন পরে থেকে রিভিশন এখতিয়ার প্রয়োগ করে জেলা জজ আদালত অতিরিক্ত জেলা জজের যে আদেশ প্রদান করে, রিভিশন এখতিয়ার প্রয়োগকালে জেলা জজ আদালত অতিরিক্ত জেলা জজের আদেশ প্রদান করে তার বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে অনুমতি সাপেক্ষে রিভিশন করা যায়, ঠিক আছে। তার বিরুদ্ধে কী করা যায়, অনুমতি সাপেক্ষে হাইকোর্ট ডিভিশন রিভিশন করা যায় অনুমতি সাপেক্ষে, অর্থাৎ যদি ট্রান্সফার করে দেয় 3-এ, সেটা 4-এ যায় কী হয়, অতিরিক্ত জেলা জজের হাইকোর্ট বিভাগে এই অনুমতি সাপেক্ষে যেটা বলা হয় লিভ ফর রিভিশন। আদালতে কোনো একটা সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আদালতে রিভিশন দায়ের করতে হবে, তা মূলত নির্ধারণ করা হয় সিদ্ধান্তটা আপিলযোগ্য ডিক্রি নাকি আদেশের ভিত্তিতে, ঠিক আছে। আপিলযোগ্য ডিক্রি নাকি অর্ডার। আচ্ছা তাহলে মূলত কথা হচ্ছে কি, জেলা জজ অতিরিক্ত জেলা জজের সাধারণত কী দেয়, কোনো একটা ডিক্রি বা আদেশ যাই দেখ না কেন সেটা হাইকোর্ট ডিভিশনে জেলা জজ অতিরিক্ত জজ। আর নিচের গুলাতে হচ্ছে গিয়া যদি সেটা নিচের 3টায় যদি ডিক্রি দেয় সেক্ষেত্রে কী করা হবে, হাইকোর্ট ডিভিশন। আর নিচের 3 যদি অর্ডার দেয় আদেশ দেয় সেক্ষেত্রে কী করা হবে, এই জেলা জজের কাছে। আচ্ছা এখন 122 হচ্ছে সুপ্রিম কোর্ট বিধি প্রণয়নের ক্ষমতা পারক। সুপ্রিম কোর্ট মেক রুলস। সুপ্রিম কোর্ট তার প্রত্যেক বিভাগের কার্যপদ্ধতি বিধি প্রণয়ন করবে, যাদের বাতিল পরিবর্তন সংশোধন করতে পারবে বিধিটা। আচ্ছা 123-এ বলতেছে বিধি কমিটি 6 জন ব্যক্তি সমানে রুল কমিটি করতে হবে। সুপ্রিম কোর্টের 3 জন বিচারপতি, তাদের মধ্যে একজন জেলা জজ হিসেবে অন্তত 3 বছর দায়িত্ব পালন করছে। সুপ্রিম কোর্টের কার্যরত 2 জন অ্যাডভোকেট ও হাইকোর্ট বিভাগে অধীনস্থ কোনো দেওয়ানি আদালতের একজন বিচারক। এরকম কমিটির সদস্য প্রধানত বিচারপতি কর্তৃক নিযুক্ত হবেন এবং তাদের মধ্যে একজন সভাপতি প্রেসিডেন্ট মনোনীত করেন। প্রধান বিচারপতি নিজে নিয়োগ দিলে তিনি সভাপতি হবেন। প্রধান বিচারপতি নিজেকে নিয়োগ দিতে পারবেন, তিনি সভাপতি হবেন তখন, ঠিক আছে। আচ্ছা আর কমিটি একজন সচিব থাকবেন, তিনি প্রধান বিচারপতি কর্তৃক নিযুক্ত হবেন। সরকার কর্তৃক এটা প্রদান করা হয়, সেটা পরিস্থিতি লাভ করবেন। সুপ্রিম কোর্টের কমিটির রিপোর্ট, ঠিক আছে, রিপোর্ট। আর একটা হচ্ছে বিধিগুলো অনুমোদন সাপেক্ষে, রুলস টু বি সাবজেক্ট টু অ্যাপ্রুভাল। যে সকল বিধি প্রণীত হবে তা রাষ্ট্রপতি কর্তৃক পূর্বে অনুমোদিত হতে হবে, ঠিক আছে। সুপ্রিম কোর্ট যে সকল বিধি প্রণয়ন করবে সেগুলো রাষ্ট্রপতি দ্বারা পূর্বে অনুমতিপ্রাপ্ত হতে হবে। ওকে আচ্ছা।